আমার কাছে মনে হচ্ছে কি কূটনীতির চরিত্র কিন্তু অলরেডি বাংলাদেশ দেখাচ্ছে, শো করছে, এবং এই শোটা বাংলাদেশে আরো আগে করলে ভালো ছিল। তারপরে যে আগে করে নাই তা না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিন্তু বিভিন্নভাবে, শুধু না খুব অল্প সময় কিন্তু আপনার সার্ক প্রতিষ্ঠা, ইরাক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের কূটনীতি, চীনের সাথে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে কিন্তু মানে একটা ছোট অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র যেভাবে বৈশ্বিকভাবে তার প্রেজেন্স শো করলো, সেই ধারাবাহিকতাটা যদি ধরে রাখতে পারতাম, এর সাথে নতুন ধরনের নীতি যদি না হতো, মানে বাংলাদেশের একটা বড় সম্ভাবনা নষ্ট করেছে হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদের বিচার এখনো হওয়া দরকার একদম, মানে এই এক লোকের বিচার না হলে রাষ্ট্রের কোনো সমাধান হবে না। এই বিচার দিয়ে শুরু করা দরকার, সিরিয়াসলি বলছি আমি এটা। তো বাংলাদেশ যে ইমার্জ করছিল এটাকে থামিয়ে দিয়েছে এবং একজন নির্বাচিত রিপ্রেসিডেন্টকে থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। মানে ওনার অনেক ধরনের পানিশমেন্ট দরকার ছিল রাষ্ট্রপতি এরশাদের। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না। যেটা বলতে চাই সেটা হলো ডাবল স্ট্যান্ডার্ড পলিসি। এখন আপনি যেভাবে পৃথিবী উন্মুক্ত, আপনি এখন কি বলতেছেন, আরেকজনের সাথে কি বলছেন, সেটাও কিন্তু একটু পরে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো ডাবল স্ট্যান্ডার্ড পলিসি, যেটাকে মানে ওনারা কৌটিল্য, কেউ চাণক্য এভাবে বলছেন, এগুলো এখন তেমন কাজে লাগে না। আপনাকে এখন খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং আর্টিকুলেটেড এবং স্ট্র্যাটেজিক হতে হয়, যে আপনি কৌশল নেবেন, বাট আপনি যদি আমার সাথে প্রতারণা করেন, আমি তো আপনার সাথে কাজটা করব না, কারণ ভয় পাবো। এটা কিন্তু অনেক কোনো রাষ্ট্র এটা করছে এবং তাদের কিন্তু এইটা থেকে বের হয়ে আসতে পারে কিনা দ্যাট ইস্যু। ওবামা যখন কূটনীতিক মানে বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমেরিকার 10 বছরের যে নিরাপত্তা চুক্তিটা করলো, তার ফলেই সাউথ এশিয়া কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে গেল। ওই যে 2010 সালে যে চুক্তিটা করেছে, সেইটার ফলে ভারসাম্যটা নষ্ট হওয়ার ফলে ইন্ডিয়া অনেকটু এগিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সাউথ এশিয়া অনেক পিছিয়ে গেল। সেই জায়গা থেকে রিকভার করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের 5 আগস্টের পরে। বাংলাদেশের 5 আগস্ট শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি দেয় নাই, সাউথ এশিয়ার গণতন্ত্রের মুক্তি দিয়েছে, বৈশ্বিক গণতন্ত্রেও কিন্তু নতুন করে দ্বার উন্মোচন করেছে। এটা আরও কিছুদিন পরে বিশ্ব বুঝবে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যেটা গণতন্ত্রের পক্ষে, সেটাও কিন্তু সামনে আসতেছে। আপনি যেটা বলছেন যে আমরা কেন কিভাবে নিজেকে প্রকাশ করব, আমরা কি ভারতের সাথে তো বাংলাদেশ কোনোভাবেই যতগুলো ব্যারিয়ার তৈরি করেছে ইন্ডিয়া, আমি যে আপনাকে একটা উদাহরণ দিলাম, সীমান্ত হত্যা থেকে শুরু করে ভিসা জটিলতা শুরু করে, এবং আমাদের এই যে ফেসিস্ট কাউকে আশ্রয় দেওয়া, এটা যদি আমরা করতাম, এমনকি আমরা যখন আমাদের এখানে কিছু কিছু বিশেষ করে মানবিক কারণে যে সকল আমরা ভারতের যারা আন্দোলনকারী ছিলেন, বিশেষ করে যারা ভারতের অধিকার আন্দোলনকারী ছিলেন, অথবা ভারত যেভাবে বলে বিচ্ছিন্নতাবাদী যেভাবে বলুক, এরা যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা ভারতের হাতে তুলে দিয়েছি একটা পর্যায়ে। এত কিছু করার পরে যেটা রুশদ ভাই বললেন যে কৃতজ্ঞতা, আসলে তো দক্ষিণ এশিয়ার ভারসাম্য বাংলাদেশ নতুন করে ভারতের হাতে তুলে দিয়েছে 1971-এ। সুতরাং সেখানে সত্যিই ভারতে বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা দরকার আছে। এই আলাপ আমরা আনি না কেন, এবং বাংলাদেশের সকলের আনা উচিত। আমরা যেই মর্যাদা থাকার কথা, ভারতকে কী সুযোগ দিয়েছে, ভারত 3 দিক দিতে চীন, একদিকে পাকিস্তান, সে কোথায় যেত, সেই জায়গা থেকে কিন্তু একটা স্পেস পেয়েছে। সেটা কিন্তু ভারত মনে করে না, বিষয়টা খেয়ালও করে না। এখন যেটা পৃথিবীর কূটনীতি কিন্তু ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে যেইটা খুব নতুন আপডেট গত পরশু দিনের, এইটা কিন্তু নতুন কিছু না, মানে একদমই মানে খামখেলিভাবে দেখার কিছু নাই। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি, আপনি দেখবেন বৈশ্বিক ভারসাম্যে এক নতুন পরিবর্তন আনার উপলক্ষে এর পেছনে আমার কাছে মনে হয় বৈশ্বিক শক্তিগুলো আছে, বেশি করে পশ্চিমা শক্তিরা থাকতে পারে পেছনে। আমরা খুব দ্রুতই এইটা বড় হবে, এটা বড় হবে। এইটা বড় হলে যেখানে ইরানের সাথে ভারতের সখ্য, পাকিস্তানের সাথে ভারতের বৈরিতা, সৌদি আরবের সাথে একটা ভালো সম্পর্ক মোটামুটি ছিল, কিন্তু ইরানের সাথে অতিরিক্ত সখ্যতার কারণে কিন্তু সৌদি আরব ভারতকে আর ওইভাবে টাচ না করার কথা। তুরস্কের সাথে সম্পর্ক তো খুবই নিচের লেভেলে। তো এই যে বড় 3টা শক্তি সাউথ এশিয়ার, এবং ইভেন আপনি যে 3টা শক্তিকে একত্রিত করেন, তো বিশ্বেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তি ওঠে। ইভেন তুরস্ক একাই তো পৃথিবীর 6ষ্ঠ 7ম শক্তি, তাই না? সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। সেখানে সৌদি আরবের অর্থনীতি যুক্ত হয়, আর পাকিস্তানের পারমাণবিক যুক্ত হয়। এরপরে যদি বাংলাদেশ বা অন্যরা যুক্ত হয়ে যায়, সেই সম্ভাবনা কি দেখেন? অফকোর্স। এবং সেক্ষেত্রে আপনি দেখেন আগামী 2-3 বছর অপেক্ষা করেন, বিশ্বের মানচিত্র আমেরিকা এখন, আমি জানি না এটার পিছনে আমেরিকা আছে কিনা, আমেরিকা এখন সত্যিকার অর্থে বুঝতে পেরেছে কাদেরকে নিয়ে তার এগোতে হবে। যদি তার এই বৈশ্বিক যে তার এক ধরনের, আমি নিয়ন্ত্রণ বলবো না, বা একটা প্রেজেন্স, একটা বিশেষ প্রেজেন্স আছে তার,
সেই প্রেজেন্সটা যদি ন্যূনতম লেভেল রক্ষা করতে হয়, এখন যে জোটটা হয়েছে এই জোটটাকে প্রমোট করা তার দরকার আছে। সুতরাং এই জোট যত বেশি প্রমোটেড হবে তত মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রাখতে পারবে। এবং মুসলমানদের বা মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যারা, বিশেষ করে আমেরিকার এত আমরা অনেক কিছু বলি, কিন্তু আমরা কিন্তু দেখি না ইরান কিন্তু গত 15 বছর শেখ হাসিনার সাথে ছিল, এমনকি ফিলিস্তিনের ডিনও কিন্তু এবং শেষ কনফারেন্সেও কিন্তু, শেষ প্রোগ্রামে কিন্তু কর্তৃত্ববাদ পতনের 2-1 বছর আগেও ফিলিস্তিনের ডিন, মানে ওনাকে বোধহয় ডিন বলে, সেও কিন্তু ওখানে ছিল। আমরা কিন্তু সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকি, এখনো আছি। আমাদের কর্তৃত্ববাদী লড়াই ফিলিস্তিন আমাদের সাথে ছিল না, কর্তৃত্ববাদ বিরোধী লড়াই আমাদের কর্তৃত্ববাদ বিরোধী। আমি ওই দিন এক ইরানের কূটনীতিক আসছিল, আমি তাকে বলেছি তুমি কিন্তু আমাদের লড়াই ছিল না। আমরা কিন্তু এই সময়েও দেখা যাচ্ছে মানুষ কিন্তু ইরানের একটা মানে বিষয়ে সফট আছে। তো এটা আমাদের কিন্তু আমরা আমাদের এখানে মূল্যায়নটা করি না আসলে ওভারঅল। এবং আজকে যদি আপনি গত আর একটা মিনিট সময় দেন, গত 700-800 বছরের ইতিহাস খোঁজেন বা 1000 বছরের ইতিহাস খোঁজেন, দেখবেন ইরান কেন্দ্রিক, আমি এটা উস্কে দিতে চাই না, কিন্তু শিয়া কেন্দ্রিক যে উত্থান যখনই হয়েছে সুন্নিরা চরম বিপদে পড়েছে এবং এটা রক্তাক্ত বিপদে পড়েছে। এই জন্য আমরা আমাদের পবিত্র স্থানগুলোকে নিয়ে কিন্তু আমাদের মায়া আছে, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ কেন্দ্রিক। তো এখন যদি ইরানের পবিত্র স্থানের কিন্তু একটা ভিন্ন ব্যাখ্যা আছে এবং তার কিন্তু নানান ধরনের পবিত্র স্থান আছে এবং এটা থাকতেই পারে, নো প্রবলেম। কিন্তু আমাদের পবিত্র স্থানগুলো কোনো কারণে যদি রিস্কে পড়ে যায়, আমাদের সুন্নি রাষ্ট্রগুলো কিন্তু ডিফারেন্টলি দেখবে। সেই জায়গা থেকে আমি মনে করি না শিয়া সুন্নি পোলারাইজেশন হয়েছে, কিন্তু একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সম্পর্কের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে ইরানের যে উত্থান এই যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে, সেই উত্থানটা যদি আরও বেশি হয় তাহলে কিন্তু ইরানের আগের যে পলিটিক্যাল ম্যানিফেস্টেশন সেটা যদি হঠাৎ করে বেড়ে ওঠে বা এটা যদি দেখা আসে, তাহলে কিন্তু আমাদের সুন্নি রাষ্ট্রগুলো, সৌদি আরব সহ অন্যরা কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। সেই জায়গাতে তাদের ঐক্য সম্প্রসারিত হবে এবং এর ফলে ভারতও চাপে থাকবে এবং আমার কাছে মনে হচ্ছে যে নতুন এক বিশ্ব দেখবেন আপনারা খুব দ্রুত।